আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাফিজ ইসলাম আপনাদের সাথে এই কোর্সে গণিতের কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা এবং সংখ্যার ধারণা। চলুন তাহলে শুরু করা যাক। তো এই বাস্তব সংখ্যা আসলে কোন ধরনের সংখ্যাগুলা? বাস্তব সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যেগুলো হচ্ছে আমরা বাস্তব জগতে নিয়ে কাজ করি। বাস্তব সংখ্যা ছাড়াও আমাদের আরো একটা সংখ্যার জগৎ আছে যেটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। তো সেইটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। আজকের আলোচনার বিষয় তাহলে শুরু করা যাক। তো এই বাস্তব সংখ্যাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অমূলদ সংখ্যা, একটা হচ্ছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সংখ্যাগুলো বলতে আসলে কি ধরনের সংখ্যাদের বোঝানো হয়। প্রথমত আসি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যেগুলো দিয়ে আমরা মেইনলি গণনার কাজে ব্যবহার করি। যেমন ১, ২, ৩, ৪ এই সবগুলাই হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যেগুলাকে আমরা ভগ্নাংশ ছাড়াই দেখতে পাই। যেমন ধরা যাক ১, ২ বা -১, -২ এমনকি ০। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্যটা নেই, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে এই শূন্যটা কিন্তু আছে। এবার আসি মূলদ সংখ্যার ক্ষেত্রে। মূলদ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যেগুলাকে আমরা যে কোনো ভগ্নাংশের আকারেই লিখতে পারি। অর্থাৎ ৩/৫, ২/৪, ১/২, ১৫/২৫ এই সবগুলাই কিন্তু আমার মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যার সংজ্ঞাটা জানার পরে আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, আমরা কিন্তু দেখতে পাই যে আমরা ২ কে কিন্তু এভাবে লিখতে পারি যে ২/১। আবার ১ কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে ১/১। -১ কে কিন্তু এভাবে লিখতে পারি -১/১ বা -১৫ কে কিন্তু এভাবে লেখা যায় ১৫/-১। অর্থাৎ আমরা কিন্তু এই স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা সবগুলাকেই কিন্তু মূলদ সংখ্যার মতো করে লিখতে পারি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কিন্তু এক ধরনের মূলদ সংখ্যা, আবার পূর্ণ সংখ্যাও কিন্তু এক ধরনের মূলদ সংখ্যা। এবার আসি অমূলদ সংখ্যার ক্ষেত্রে। অমূলদ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যেগুলাকে আমরা আসলে কোনো ভগ্নাংশের আকারে লিখতে পারি না। যেমন √2, √3, √5 এই সবগুলাই। অর্থাৎ মূলত মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে এক ধরনের অমূলদ সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যা বলতে কি বোঝায় জানা যাক। মৌলিক সংখ্যা হচ্ছে ওই ধরনের সংখ্যা যাদের এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো উৎপাদক নাই। এখন এটা বলতে আসলে আমরা কি বুঝি? অর্থাৎ আমি যদি ধরি একটা সংখ্যা ধরলাম ১১। ১১ কে কিন্তু আমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তার মানে একে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি আমি পাবো হচ্ছে ১ গুণন ১১। তার মানে এর উৎপাদক কিন্তু এই দুইটাই ১ এবং ১১। সুতরাং ১১ হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এবার আসি সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে। সহমৌলিক হচ্ছে একটা জোড়া সংখ্যা, মানে দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। ধরা যাক ৭, ১১। ৭ কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি আমি পাচ্ছি ১ গুণন ৭। ১১ কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি আমি পাচ্ছি ১ গুণন ১১। তার মানে এইখানে কিন্তু আমার কমন উৎপাদকটা হচ্ছে শুধুমাত্র ১। তার মানে এই ৭ আর ১১ হচ্ছে আমার সহমৌলিক সংখ্যা। আশা করি আমরা মৌলিক এবং সহমৌলিক এই দুইটা সংখ্যা বুঝতে পেরেছি। এবার আমরা বিভিন্ন সীমার মাঝে যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলা দেখে নিব। প্রথম সীমাটা হচ্ছে ১ থেকে ১০। এই ১ থেকে ১০ এর মধ্যে আমার ৪টা মৌলিক সংখ্যা আছে। সেগুলা হচ্ছে ২, ৩, ৫, ৭। এরপরের সীমা হচ্ছে ১১ থেকে ২০। এখানেও ৪টা মৌলিক সংখ্যা আছে। ১১, ১৩, ১৭ এবং ১৯। পরের সীমা হচ্ছে ২১ থেকে ৩০।
এই সীমার মধ্যে কিন্তু 21 আর 27টা নেই, কারণ 21কেও আমি 7 দিয়ে ভাগ করতে পারি, 27কেও আমি 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই রেঞ্জের মধ্যে আমার মৌলিক সংখ্যা শুধুমাত্র 23 এবং 29। এর পরের রেঞ্জটা হচ্ছে 31 থেকে 40। এখানে কিন্তু আবার 33 আর 35 নেই, কারণ 33কে আমি 11 দিয়ে ভাগ করতে পারি, আর 35কে আমি 7 দিয়ে ভাগ করতে পারি, 39কেও কিন্তু আমি 13 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে শুধুমাত্র আছে আমার 31 এবং 37। পরের রেঞ্জটা হচ্ছে 41 থেকে 50। এই রেঞ্জে আমার কিন্তু 45 আর 49 নেই, কারণ 45কে আমি 5 দিয়ে ভাগ করতে পারি, আর 49কে আমি 7 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই রেঞ্জের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 41, 43 এবং 47, অর্থাৎ 3টি। এর পরের রেঞ্জে 51 নেই, কারণ ওকে আমি 17 দিয়ে ভাগ করতে পারছি, 55 নেই কারণ 11 দিয়ে ভাগ করতে পারছি, এবং 57 নেই কারণ একে আমি 3 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে এর পরের রেঞ্জের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 53 এবং 59। এর পরের রেঞ্জটা হচ্ছে 61 থেকে 70। এই রেঞ্জেও একই কারণে 61 এবং 67 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এর পরের রেঞ্জ হচ্ছে 71 থেকে 80। এর পরের রেঞ্জে মৌলিক সংখ্যা আমার 3টি, 71, 73 এবং 79। লাস্ট দুইটা রেঞ্জের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যথাক্রমে 83 এবং 89, এবং শেষ রেঞ্জের একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 97। তার মানে 91 থেকে 100 হচ্ছে এমন একটা রেঞ্জ যেই রেঞ্জে আমার একটা মাত্র মৌলিক সংখ্যা আছে। এরপর এছাড়া বাকি সব রেঞ্জে কিন্তু 2টা, 3টা, 4টা করে আমার মৌলিক সংখ্যা আছে। এখন আমার এই রেঞ্জগুলোর মধ্যেও কিছু কিছু জিনিস আমার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে রেঞ্জের মধ্যে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে, এবং 1 থেকে শুরু করে ওই রেঞ্জের শেষ সীমা পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে। আপনাদের সুবিধার জন্য এখানে সবগুলা ছক করে বলে দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে আমার মৌলিক সংখ্যা আছে 4টি, 1 থেকে 20-এর মধ্যে আছে 8টি, 1 থেকে 30-এর মধ্যে আছে 10টি, 1 থেকে 40-এর মধ্যে 12টি, 1 থেকে 50-এর মধ্যে 15টি, 1 থেকে 60-এর মধ্যে 17টি, 1 থেকে 70-এর মধ্যে 19টি, 1 থেকে 80-এর মধ্যে 22টি, 1 থেকে 90-এর মধ্যে 24টি, এবং 1 থেকে 100-এর মধ্যে টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। অর্থাৎ 1 থেকে 100-এর মধ্যে 1/4 সংখ্যাগুলাই কিন্তু আমার মৌলিক সংখ্যা। আশা করি আমরা এই ব্যাপারগুলা খুব ভালোভাবে মুখস্থ রাখবো, কারণ এখান থেকে আমার প্রায়ই কোশ্চেন আসে। চলুন তাহলে কিছু প্রশ্ন সলভ করা যাক। প্রথম প্রশ্নে বলা আছে 1 হতে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে আমরা জানি যে 1 হতে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 15টি। সুতরাং আমরা মুখস্থ উত্তর এখানে বলে দিব যে মৌলিক সংখ্যা আমার 15টি। এরপরে বলা আছে 1 হতে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আমার কতটি। আমরা জানি 1 হতে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 10টি, তার মানে আমার মুখস্থ উত্তর 10টি। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার অনেক পরীক্ষায় এসেছে, তার মানে মৌলিক সংখ্যার টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এই ছকটা খুব ভালোভাবে মুখস্থ রাখবো। তারপর এরপরে বলা আছে 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। এখন 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা আগে লিখে ফেলি। তো 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আমার 17, 19, 23 এবং 29। তাহলে এগুলোর যোগফল আমাকে বের করতে হবে। তাহলে এদের যোগফল আমার আসবে 17 যোগ 19 যোগ 23 যোগ 29 ইজ ইকুয়াল টু আমার 88। তার মানে আমার উত্তর হচ্ছে 88। পরেরটায় বলা আছে 41 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা জানি 1 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 24টি, আর 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 12টি। তাহলে 41 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকবে 24
-12 অর্থাৎ 12টি। তার মানে আমার উত্তর হচ্ছে 12টি। আমরা বুঝতেই পারছি বারবার এই মৌলিক সংখ্যা থেকে কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, তার মানে আমাদের ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছক। আমরা এই ছকটা মুখস্থ রাখবো। পরের টপিকে যাওয়া যাক। পরের টপিকটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়ার ফলাফল। গাণিতিক প্রক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ আমি যদি দুইটা সংখ্যা যোগ করি এটা একটা গাণিতিক প্রক্রিয়া, বিয়োগ করলেও গাণিতিক প্রক্রিয়া, ভাগ করলেও গাণিতিক প্রক্রিয়া, এমনকি গুণ করলেও গাণিতিক প্রক্রিয়া। তো এই গাণিতিক প্রক্রিয়ার ফলাফল সম্পর্কে আমরা পরবর্তী ম্যাথগুলো আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদের কিছু টার্ম মনে রাখতে হবে। যেমন ধরা যাক আমি যদি 25কে 5 দিয়ে ভাগ করি, 25টা হচ্ছে আমার ভাজ্য, 5 হচ্ছে আমার ভাজক, আর এই 5 হচ্ছে আমার ভাগফল, আর এই শূন্যটা হচ্ছে আমার ভাগশেষ। এই চারটা টার্ম খুব বেশি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ম্যাথ শুরু করা যাক। প্রথম ম্যাথে বলা আছে ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ। তার মানে আমি ভাগফলের সঙ্গে যদি হচ্ছে 10 গুণ করি তাহলে হচ্ছে আমি ভাজক পাবো। এখন ভাজক আমাকে বলে দেওয়া আছে হচ্ছে 0.5, তাহলে 0.5 ডিভাইডেড বাই 10 হচ্ছে আমার ভাগফল। তাহলে আমার ভাগফলটা আসবে 0.5 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 0.05। আমাকে জানতে চাওয়া হয়েছে ভাজ্য কত। তাহলে 0.5 আর 0.05 আমি পেয়ে গেলাম। এখন যদি আমি এদেরকে গুণ করে দেই তাহলে কি আমি ভাজ্য পেয়ে যাব না? সুতরাং আমার ভাজ্য আসবে 0.025, অর্থাৎ আমার ভাজ্য হচ্ছে 0.025। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। পরের ম্যাথে বলা আছে 6টা ক্রমিক সংখ্যার প্রথম তিনটার যোগফল হচ্ছে 27, শেষ তিনটার যোগফল আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নেই সংখ্যাগুলো হচ্ছে x, x plus 1, x plus 2, x plus 3, x plus 4, x plus 5। আমি যদি নাম্বারিং করি সংখ্যাগুলোকে তাহলে হচ্ছে সংখ্যাগুলো দাঁড়াবে, এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5, 6। এই তিনটার যোগফল হচ্ছে আমার 27। তাহলে আমি বলতে পারি যে 3x plus 3 is equal to 27, বা 3x is equal to হচ্ছে 24, বা x is equal to 8। তাহলে আমাকে বের করতে হবে x plus 3, x plus 4, x plus 5 is equal to 3x plus 3 plus 4 7 plus 5 12, বা 3 into 8 plus 12, বা 24 plus 12 is equal to আমার 36। তার মানে আমার যোগফলটা হচ্ছে 36। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। পরেরটায় বলা আছে পরপর তিনটি সংখ্যার গুণফল হচ্ছে 120। তাহলে আমি ধরে নেই একটা সংখ্যা হচ্ছে x, তার আগেরটা আসবে x minus 1, তার পরেরটা আসবে x plus 1। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে আমার 120। তার মানে x into x square minus 1 is equal to 120। তাহলে এখান থেকে x cube minus x minus 120 is equal to হচ্ছে 0। আমি যদি এটাকে এখন সলভ করি তাহলে আমি পাবো x এর ভ্যালু 5। তার মানে সংখ্যাগুলো হচ্ছে 5 minus 1 অর্থাৎ 4, আর 5 plus 1 অর্থাৎ 6। তার মানে 4, 5, 6। আমাকে বের করতে বলছে এদের যোগফল কত, অর্থাৎ এটাকে যদি আমি যোগ করে দেই তাহলে 9 plus 6 is equal to আমার 15।
আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলা আছে একটা সংখ্যার 3 গুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে সংখ্যাটাকে আমি ধরে নেই হচ্ছে x। তাহলে x এর 3 গুণ মানে 3x আর x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x। এদেরকে যোগ করলে আমাকে বলা আছে 90 হয়। তার মানে 5x is equal to 90, তার মানে x is equal to 18। তাহলে সংখ্যাটা হচ্ছে আমার 18। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটা হচ্ছে 5টা ক্রমিক সংখ্যার যোগফল যদি 100 হয়, প্রথম এবং শেষ সংখ্যার গুণফল আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিই মাঝের সংখ্যাটা হচ্ছে x, তাহলে আগেরটা x-1, তার আগেরটা হচ্ছে x-2, পরেরটা হচ্ছে x+1, তারপরটা হচ্ছে x+2। এদের যোগফল হচ্ছে আমার 100। তার মানে 5x is equal to আমার 100, x is equal to 20। তাহলে 20 হচ্ছে মাঝেরটা, তার আগেরটা তার মানে আসবে 19, 18, পরেরটা আসবে হচ্ছে 21, 22। আমাকে বলা হয়েছে প্রথমটা আর শেষটার গুণফল, তার মানে 18 into 22 বের করতে হবে। তাহলে 18 into 22 আমার আসছে 396, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 396। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরের টপিকটা হচ্ছে আমার বর্গ, বর্গমূল এবং ঘন। বর্গ মানে হচ্ছে কোন সংখ্যাকে আমি ওই সংখ্যা দিয়ে গুণ করব, অর্থাৎ আমাকে যদি 6 এর বর্গ বের করতে বলে তার মানে আমি 6 কে 6 দিয়ে আবার গুণ করব, অর্থাৎ আমার উত্তর আসবে 36। যদি আমাকে 25 এর বর্গ বের করতে বলে তার মানে 25 কে আমি আবার 25 দিয়ে গুণ করব, তার মানে আমার উত্তর আসবে 625। এবার আসি বর্গমূলের ব্যাপারে। তো বর্গমূল মানে হচ্ছে এই 625 এর কোন সংখ্যাটা ডাবল গুণ করলে এই সংখ্যাটা আমি পাবো। তো আমি জানি হচ্ছে এটা 25 এর বর্গমূল, মুখস্থ আছে, কিন্তু যদি মুখস্থ না থাকে তাহলে কিভাবে বের করব? চলুন তাহলে অন্য একটা সংখ্যা দিয়ে সেটা দেখা যাক। তো ধরা যাক একটা সংখ্যা আমি নিলাম 1024, এটার আমি বর্গমূল বের করব। তো প্রসেসটা হচ্ছে আমি এদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে নিব আগে। তো আমি একটু কলমের কালিটা আগে বদলিয়ে নিই। তো প্রথম জোড়া হচ্ছে এটা, সেকেন্ড জোড়া হচ্ছে এইটা। আমি জোড়াটা করব হচ্ছে ডান দিক থেকে, অর্থাৎ এই 242 আগে, দেন হচ্ছে 01। এবার আমি ভাগ শুরু করব প্রথম থেকে। তো এখন কথা হচ্ছে আমি যেই অঙ্কটাই বসাই না কেন সেটার বর্গ হচ্ছে আমি নিব। তো ধরা যাক আমি নিলাম 3, তাহলে এখানে আমি 3 বসাবো আর 3 এর বর্গ হচ্ছে আমি এখানে বসাবো, তাহলে আমার আসছে হচ্ছে 1। এখন আমি কিন্তু একটা অঙ্ক নামাতে পারবো না, আমাকে জোড়ায় জোড়ায় নামাতে হবে। তাহলে আমি 24 একবারে নামাই দিলাম। এখন 24 কে আমার আবার ভাগ করতে হবে, কিন্তু ভাগটা করব এবার অন্যভাবে। এবার এই 3 কে আমি ডাবল করব, ডাবল করে এখানে লিখবো, লিখলাম 6। এবার আমি এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা এখানে লিখে গুণ করলে এটার কাছাকাছি আসে। তো ধরা যাক আমি 2 নিলাম, এই 2টা আমি এখানেও লিখবো। এবার এই 2 দিয়ে আমি এটাকে আবার গুণ করব, তাহলে 2 into 2 হচ্ছে 4 আর 2 into 6 হচ্ছে 12, কাটাকাটি করলে 0। তার মানে এইটাই হচ্ছে আমার এর বর্গমূল। তাহলে 32 গুণন 32 এর ভ্যালু আমার 1024 আসার কথা। চলুন তাহলে একটু চেক করে নেই। তাহলে 2 গুণন 32 হচ্ছে 64 আর 3 গুণন 32 হচ্ছে আমার 96। যদি যোগ করি 4, 12, 1024, তাহলে কিন্তু আমার ম্যাথটা মিলে গিয়েছে। আশা করি আমরা বর্গমূলের কনসেপ্টটা বুঝতে পেরেছি। আর ঘন হচ্ছে কোনো কিছুকে 3 বার গুণ করা। তো ধরা যাক আমি 2 কে যদি ঘন করতে চাই, তার মানে আমি 2 কে আমি 3 বার গুণ করব, অর্থাৎ 2 এর ঘন হচ্ছে 8। একইভাবে 3 এর ঘন হচ্ছে 27। আমাকে কিছু সংখ্যার বর্গ এবং ঘন মুখস্থ রাখতে হবে, তো আমি সেটাকে চার্ট আকারে তুলে ধরছি। তো 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16,
5 বর্গ 25, 6 বর্গ 36, 7 বর্গ 49, 8 বর্গ 64, 9 বর্গ 81 এবং 10 বর্গ হচ্ছে 100। একইভাবে এগুলো তো আমাদের মনেই থাকে, কিন্তু মনে থাকে না হচ্ছে 2 ডিজিটের গুলা, মানে 11 থেকে 20 গুলা। 11 বর্গ হচ্ছে 121, 12 বর্গ 144, 13 বর্গ 169, 14 বর্গ 196, 15 বর্গ 225, এটা আমাদের অনেকবার ইউজ হয় এই নাম্বারটা। 16 বর্গ 256, এটাও অনেকবার ইউজ হয়। 17 বর্গ 289, 18 বর্গ 325, 19 বর্গ 361 আর 20 বর্গ হচ্ছে 400। একইভাবে আমাদের কিছু অঙ্কের ঘনটাও মুখস্থ রাখতে হবে। তো 1 ঘন হচ্ছে 1 নিজেই, 2 ঘন 8, 3 ঘন হচ্ছে 27, 4 ঘন হচ্ছে 64, 5 ঘন 125, 6 ঘন হচ্ছে 216, 7 ঘন 343, 8 ঘন 512, 9 ঘন হচ্ছে 729 আর 10 ঘন হচ্ছে 1000। আশা করি আমরা এই বর্গ আর ঘনের চারটা সবাই মুখস্থ করে রাখবো। তাহলে আমাদের ম্যাথগুলা করতে খুবই দ্রুততার সাথে এবং খুবই ইজিলি করা সম্ভব হবে। চলুন তাহলে সামনে আগানো যাক। এখানে বলা আছে দুইটা বর্গের অন্তর হচ্ছে 37, সংখ্যা দুইটা আমাকে নির্ণয় করতে হবে। তো ক্রমিক সংখ্যা কিন্তু এরা, তার মানে আমি যদি একটা সংখ্যাকে x ধরে নেই তাহলে আরেকটা আসবে হচ্ছে x plus 1। তাহলে প্রশ্ন অনুযায়ী x plus 1 whole square minus x square is equal to 37। তার মানে x square plus 2x plus 1 minus x square is equal to 37। তার মানে 2x is equal to 36, x is equal to 18। তাহলে পরেরটা আসবে আমার 19। এই ম্যাথটা আমি শর্টকাটে কিন্তু করতে পারতাম। শর্টকাটটা হচ্ছে এই অন্তরফল -1 divided by 2 is equal to ছোটটা, তার মানে ছোটটা is equal to হচ্ছে অন্তর -1 divided by 2 আর বড়টা হচ্ছে একই জিনিস অন্তর +1 divided by 2। অর্থাৎ এই ক্ষেত্রে ছোটটা আসতো আমার 37 - 1 by 2 অর্থাৎ 18 আর বড়টা আসতো 37 + 1 by 2 অর্থাৎ 19। আশা করি আমরা শর্টকাটটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এখানে বলা আছে 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখন এই ম্যাথটা করার জন্য আমাকে আগে 9220 কে বর্গমূল করতে হবে। তাহলে আমি বামের দিক থেকে ম্যাথটা শুরু করব, এই কারণে ডানের দিক থেকে আমি জোড়ায় জোড়ায় ভাগ করে নিই। এবার ম্যাথটা শুরু করি। তো প্রথম জোড়া হচ্ছে 92। তো আমরা জানি আমি যদি 9 কে বর্গ করি তাহলে আমার আসে হচ্ছে 81। এটাকে যদি বিয়োগ করে দেই তাহলে আমার থাকে হচ্ছে 11। এখন 11 এটাকে তো আমি ভাগ করতে পারবো না, তাহলে আমি নিচের এইটাকেই নামাই ফেলি, তার মানে 1120। এবার 9 এর ডাবল হচ্ছে আমার 18। এখন এইখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে আমি যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে এইটার কাছাকাছি কিছু একটা আসবে। তো ধরলাম আমি এখানে 6 বসাবো, তাহলে এখানেও আমার 6 বসবে। 6 গুণন 186 আমার আসে হচ্ছে 1116। সুতরাং আমার অবশ্য থাকে হচ্ছে 4। তার মানে এই বড় সংখ্যাটা হতে, এই বড় সংখ্যাটা থেকে যদি আমার 4 কম থাকতো তাহলে আমার আসতো 9 2 1 6। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার নিঃশেষে বিভাজ্য হয়ে যেত, অর্থাৎ এইটার তখন বর্গমূল আসতো 96। তার মানে আমি যদি 96টা রো আর 96টা কলাম করি তাহলেই কিন্তু সৈন্যদলকে আমি বর্গাকারে সাজাতে পারবো। অর্থাৎ
এই 9220 জন সৈন্য হতে কমপক্ষে আমি 4 জনকে যদি সরিয়ে রাখি তাহলে সৈন্যদলকে বর্গাকারে আমরা সাজাতে পারি। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগানো যাক। পরের ম্যাথটা বলা আছে 169 সংখ্যাটির বর্গমূল কত। আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি যে 13 এর বর্গ হচ্ছে 169, সুতরাং আমার অ্যান্সার হচ্ছে 13। এরপরে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বৃহত্তম অঙ্ক দিয়ে গঠিত 4টা অঙ্কের সংখ্যা। তো বৃহত্তম অঙ্ক আমার কত? 9, তার মানে 4টা 9 থাকবে। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে 3টা 0 থাকার কথা, কিন্তু 3টা 0 থাকলে সেটা কোনো সংখ্যা হবে না। এই ক্ষেত্রে আমার একটাকে 1 বসিয়ে মানে সর্বোচ্চ স্থানীয় মানের অঙ্কে 1 বসিয়ে বাকিগুলো আমাকে 0 বসাতে হবে। অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 100। সেক্ষেত্রে এদের বিয়োগফলটা আসবে 9 8 9 9, তার মানে আমার উত্তর হচ্ছে খ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগানো যাক। এই ম্যাথে আমাকে বলেছে একটা সংখ্যা 301 হতে যতখানি বড় 381 হতে সে ততখানি ছোট। আমাকে সংখ্যাটা বের করতে হবে। তো এই ম্যাথটা শর্টকাটটা হচ্ছে আমি যদি সংখ্যা দুটাকে যোগ করে ভাগ করে দেই 2 দিয়ে, অর্থাৎ 381 যোগ 301 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমার আসবে 682 বাই 2 বা 341। সুতরাং সংখ্যাটা হচ্ছে 341। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টপিকটা শুরু করা যাক। পরের টপিকটা হচ্ছে আমার বিভাজ্যতা। এখন বিভাজ্যতা মানে কি? বিভাজ্যতা মানে হচ্ছে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো কিনা। ধরা যাক আমি চাই যে কোন সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো কিনা সেটা আমি চেক করব। তাহলে এটা চেক করার উপায় হচ্ছে ওই সংখ্যাটার একক স্থানীয় অঙ্কে 0 2 4 6 অথবা 8 আছে কিনা সেটা আমরা চেক করব। যদি এই কয়েকটা অঙ্ক আমি পেয়ে যাই তাহলে আমি বুঝবো যে ওই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। এবার আসি 3 এর ক্ষেত্রে। 3 এর ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে আমাকে চেক করতে হবে যে সংখ্যাটার অঙ্কগুলার যোগফল 3 দিয়ে বিভাজ্য কিনা। একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরা যাক আমি একটা সংখ্যা নিলাম 27। এই 27 এর অঙ্কগুলা হচ্ছে 2 আর 7, এদেরকে আমি যোগ করলাম। যোগ করলে আমি পেলাম হচ্ছে 9। 9 কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি ইজিলি, কারণ 9 কে 3 দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে 3। তার মানে এই যে অঙ্কগুলোর যোগফলকে আমি 3 দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে আমি বলতে পারি এই 27 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এবার আসি 4 এর ক্ষেত্রে। কোন সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা বুঝতে পারবো যদি ওই সংখ্যাটার শেষ 2 অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হয়। যেমন ধরা যাক আমি একটা সংখ্যা নিলাম 1024, এর শেষ 2 অঙ্ক হচ্ছে 24। 24 কে আমি ইজিলি 4 দিয়ে ভাগ করতে পারি, কারণ ভাগফল আমার আসবে হচ্ছে 6। তার মানে এই 1024 হচ্ছে আমার 4 দিয়ে বিভাজ্য। চেক করলে, যদি চেক করতে চাই তাহলে ধরুন চেক করা যাক যে আমি যদি 4 দিয়ে কাটি তাহলে 4 দুগুণা হচ্ছে আমার 8, থাকে হচ্ছে 2 মানে 22, 4 5 হচ্ছে আমার 20, থাকে হচ্ছে 2 24, 4 6 হচ্ছে 24, তার মানে 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার কোন সংখ্যা 5 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা বুঝবো কিভাবে। 5 এর ব্যাপারটা হচ্ছে আমার শেষ অঙ্ক বা একক স্থানীয় অঙ্কে আমার থাকবে 0 অথবা 5, তাহলে আমি বলতে পারবো যে ওই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য। 6 এর ক্ষেত্রে কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা চেক করলেই আমার হচ্ছে, কারণ 6 নিজেই তো আমার 3 দিয়ে বিভাজ্য। আশা করি বিভাজ্যতার ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং শর্টকাটটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন তাহলে কিছু ম্যাথ শুরু করা যাক। প্রথম ম্যাথে আমাকে বলেছে যে 11 এবং 96 এর মধ্যে
কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তো আমরা জানি 4 24 হচ্ছে আমার 96। তার মানে 96 পর্যন্ত আমার 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 24টা। এখন 4 গুণন 1 হচ্ছে 4 আর 4 গুণন 2 হচ্ছে 8। এই দুইটা তো আবার 11 এর চেয়ে ছোট। তার মানে এই দুইটা সংখ্যা কিন্তু এই 24 থেকে বাদ যাবে। তার মানে 24 বিয়োগ 2 অর্থাৎ 22। তার মানে আমার 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 22টা। এর পরেরটা আমাকে বলেছে যে 1056 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা আগে 1056 কে 23 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 23 আর এখানে হচ্ছে 1056, 4 দিয়ে যদি কাটি তাহলে আমার আসছে হচ্ছে 4 3 12 2 হাতে 1, 4 2 8 আর 1 9। কাটাকাটি করলে আমার এখানে আসছে আমার 8 আর 5 হচ্ছে 13। তাহলে এখানে 136, 4 যদি 5 দিয়ে করি তাহলে 5 ইনটু 3 15 5 হাতে হচ্ছে 1 আর 5 2 10 আর 1 11। এটাকে করলে আমার আছে হচ্ছে 21। এখন এই 21 আমার অবশিষ্ট আছে। তো আমি ভাগ করছি হচ্ছে 23 দিয়ে। তার মানে 21 আর 23 এর ডিফারেন্স কত? 2। তার মানে আমি যদি 1056 এর সঙ্গে 2 যোগ করে দিতাম তাহলেই কি আমার 23 হয়ে যেত না? আর 23 তো নিজে অবশ্যই 23 দিয়ে বিভাজ্য হবে। সুতরাং আমি 1056 এর সাথে এই 2 যদি যোগ করে দেই তাহলে হচ্ছে ন্যূনতম সংখ্যাটা হবে। সুতরাং 1056 এর সঙ্গে ন্যূনতম 2 যোগ করলেই সেটা 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এখন প্রতি ক্ষেত্রে যেহেতু 31 অবশিষ্টই থাকবে তাহলে আমরা 346 থেকে আগে 31 কে বাদ দিয়ে দিই। তাহলে আমার থাকতেছে 315। এখন 315 এর যদি আমি গুণনীয়ক বের করি, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু আমি গুণনীয়কের কথা বলেছি। তাহলেই হচ্ছে সেইগুলা থাকবে আমার বিভাজ্য করার সংখ্যাগুলা। তাহলে 315 এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে আমার 35, 45, 63, 105 এবং 315 নিজেই। সুতরাং আমার উত্তরটা হবে ঘ নাম্বারটা। এটা আমরা বের করছি হচ্ছে গসাগু দিয়ে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথগুলো মিসেলেনিয়াস টাইপের। যেমন প্রথম ম্যাথে বলা আছে কত টাকার 3 ভাগের, যেমন পরের ম্যাথে বলা আছে কত টাকার 3/5 অংশ 90 টাকার 5/6 অংশের সমান। আগে 90 টাকার 5/6 অংশটা বের করে ফেলি। তো আমি যদি কাটাকাটি করি আমার আসে হচ্ছে 75। তাহলে এখন 75 মানে হচ্ছে কোনো একটা কিছুর 3/5 অংশ। তাহলে কোনো একটা কিছুর 3/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 75। তাহলে কোনোটা কিছুর 1 বা সম্পূর্ণ অংশ সমান সমান 75 ইন্টু 5 ডিভাইডেড বাই 3। কাটাকাটি করলে আমার আসছে 125। তার মানে 125 টাকার 3/5 অংশ 90 টাকার 5/6 অংশের সমান। এবার তাহলে আজকে সর্বশেষ ম্যাথ দেখে নেওয়া যাক। এখানে বলেছে যে n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হতে পারে না। তাহলে জোড় সংখ্যার সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে যেটা জোড় সংখ্যা থাকবেই। সুতরাং এটা আমার আউট অফ দা ইকুয়েশন। আবার জোড় সংখ্যার সাথে 2 গুণ করলে জোড় থাকে, তার সঙ্গে যদি আরো 2 যোগ করি তাহলেও কিন্তু জোড়ই থাকে। তার মানে এটা হচ্ছে আমার আউট অফ দা ইকুয়েশন। আমাকে এখন চেক করতে হবে এইটা নাকি এইটা কোনটা আমার জোড় সংখ্যা হতে পারে না। তো প্রথমে বড়টা চেক করি। তো ধরে নেই n এর ভ্যালু হচ্ছে 2, যেহেতু জোড় সংখ্যা বলেছে সবচেয়ে ছোট যে জোড় সংখ্যা সেটা আমি নিচ্ছি। তাহলে 2 - 1 মানে হচ্ছে 1। তাহলে 3 × 1 + 3 মানে হচ্ছে 6। এটাও কি আমার জোড় সংখ্যা। এখন যদি আমি n এর ভ্যালু 4 নেই তাহলে 4 - 1 = 3। তাহলে 3 × 3 + 3 ইজ ইকুয়াল টু আমার আসছে 9 + 3 = 12। এটাও কিন্তু আমার জোড় সংখ্যা। সুতরাং এইটাও কিন্তু আমার আউট অফ দা ইকুয়েশন। কিন্তু এইখানে যদি আমি বসাই n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 × 2 মানে হচ্ছে 4 + 3 7 বিজোড়।
যদি আমি 4 বসাই, 4 ইন্টু 2, 8 প্লাস 3 মানে হচ্ছে 11 বিজোড়। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এইটা, যে এইটা আমার জোড় হতে পারবে না। আশা করি বাস্তব সংখ্যা নিয়ে যেই যেই টপিক আমি কভার করেছি আপনারা সবগুলাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিদ ইসলাম আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।